কারো স্বার্থে এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে সেটি সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, কারো স্বার্থ রক্ষায় এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে তা নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করবে। কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটার লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে আনন্দ সমাবেশে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে সরকার ছিল জনগণ বিচ্ছিন্ন সরকার, যাদের ভোটের কোনো দরকার হতো না, বলেন এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই। ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানান তিনি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন, কারণ ডিসেম্বরে শীতকাল থাকে, মানুষ অবলীলায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং এই সময় সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়, এই সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন জনসমর্থিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনো দিকে হেরে পড়ে না, সেইটা প্রমাণ হবে। সরকারের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রমাণে সম্মিলিত মতের প্রাধান্য দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আপনাদেরকে বলবে অমুক দলের সমর্থক ছিলেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনের উদ্দেশ্যে কাল ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এই সফরে। তবে বিশেষজ্ঞদের মতে, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ ধরনের সফর ফলপ্রসূ হবে না। 10 থেকে 13 জুন 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার এটি প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। পরদিন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ ধরনের সফরে বড় কোনো পরিবর্তন আসবে না। ইলেক্টেড সরকার না আসা পর্যন্ত এটাকে ব্রিটিশ সরকার হয়তো গুরুত্ব দেবে না, কারণ অলরেডি ওরা দেখতে পারতেছে যে আমাদের এখানে উনি কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। উনি যদি এই এতগুলো রিফর্ম প্রসেস এত লম্বা না করে শুধু ইলেকশনের উপর ফোকাস করতেন, এটার উপরে ফোকাস করলে কিন্তু উনি বাই নাও উনি প্রত্যেক দেশের সাপোর্ট পেতেন। তিনি আরও বলেন, যুক্তরাজ্য সবসময়ই গণতন্ত্রে বিশ্বাসী। তারা অবশ্যই চাইবে বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। ওরা তো বিশ্বাস করে যে ইলেক্টেড সরকার ছাড়া কোনো সমাধান হতে পারে না, এটা একটা টেম্পোরারি। আমি খুব একটা অপটিমিস্টিক না যে তারা কোনো অ্যাসুরেন্স দেবে, কারণ তাদের প্রায়োরিটি হচ্ছে যে মানে একটা ইলেক্টেড ডেমোক্রেটিক সরকার, যেখানে পার্লামেন্ট থাকবে, যেখানে ডিবেট হবে, যেখানে হবে। 12 জুন সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরে তার সাথে বৈঠকের অনুরোধ করে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার এমন কোনো চিঠি পায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি নিরসনে বৈঠক চেয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক।
চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠক চান তিনি। সেই সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন টিউলিপ। টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগ অস্বীকার করলেও দেশে বিদেশে সমালোচনার জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ। ঈদের ছুটিতে রোববার সকাল থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ বিনোদনে চিড়িয়াখানার পশু পাখি দেখতে আসছে রাজধানীবাসী। বিশেষ করে শিশু কিশোরদের প্রিয় বেড়ানোর জায়গা এই চিড়িয়াখানা। ঈদের দ্বিতীয় দিনে লক্ষাধিক দর্শনার্থীর প্রত্যাশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের। ঈদের ছুটি মানেই আনন্দ বিনোদন। যানজটমুক্ত রাজধানীতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তিতে নগরবাসী। তাই শিশু কিশোরদের আবদার মেটাতে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসছেন অনেকে। নানা প্রজাতির প্রাণীর দেখা পাওয়ার পাশাপাশি স্বস্তি মিলছে গাছের ছায়ায়, প্রাকৃতিক পরিবেশে। শিশুদের পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেক বাবা মা সন্তানদের নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। ঢাকা ও আশেপাশের এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমরা আসছি ঈদের ছুটিতে, আমার ছেলেকে নিয়ে দেখাতে যে এখানে অনেক পশু পাখি আছে, এদের সাথে পরিচয় করাতে। স্কুল থেকে এমনি বলে, বই পুস্তকে দেখে, এখন বললো বাবা আমি সিংহ দেখবো, হাতি দেখবো, এগুলা যেমন বাস্তবে দেখার জন্য আসছি। চিড়িয়াখানার বড় আকর্ষণ বাঘ ও সিংহ। এছাড়া ভাল্লুকের খাঁচার সামনেই দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। অনেকেই প্রথমবারের মতো চিড়িয়াখানায় এসে সামনাসামনি বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত। পশু পাখি অনেক কিছু, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, পাখি, অনেক কিছু, হরিণ। আবার আসার সময় হরিণ দেখছি, আমাদের খুব ভালো লাগছে। আমি এখানে এসে সিংহ, বাঘ, হরিণ এগুলা দেখেছি এখন পর্যন্ত। আমার এখানে আসার পর আমার অনেক ভালো লাগতেছে। জাতীয় চিড়িয়াখানার মোট ১৩৭ প্রজাতির ৩,০০০-এর বেশি প্রাণী নগরবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ। বিগত বছরগুলোতে ঈদের ছুটিতে আগত দর্শনার্থীদের কথা মাথা রেখে এবার রয়েছে বিশেষ প্রস্তুতি, জানালো কর্তৃপক্ষ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যদি তারা বৃষ্টিতে ভেজে, এই কারণে আমাদের প্রায় ২৪টা বিশ্রামাগার আছে যেখানে তারা রেস্ট নিতে পারবে। আমাদের ১০০ গজ পর পর পানি খাওয়ার, হাত ধোয়ার এই ধরনের আমাদের বেসিন ব্যবস্থা করে দেওয়া আছে। এবারের ঈদুল আজহার ছুটিতে মোট ৫ থেকে ৬ লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় আসতে পারে বলছে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। স্বজনদের নিয়ে সমুদ্র, পাহাড় কিংবা হাওরে ছুটছেন দর্শনার্থীরা। এছাড়া বিভিন্ন জেলার শিশু পার্ক সহ দর্শনীয় স্থানগুলোতে থেমে নেই আনাগোনা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কক্সবাজার সৈকতে সকাল থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। সৈকতে ঘোরাঘুরি শেষে ছুটছেন মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি সহ বিভিন্ন স্পটে। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো বেশ পরিপূর্ণ। কক্সবাজার এসে তো বরাবরই ভালো লাগে, এসে ভালো লাগে এই মতো জায়গা। বেবির ডিমান্ড ছিল আসবো, তো ছুটি আসলে লং একটা ছুটি হলো। কুয়াকাটা সমুদ্র সৈকতেও বিভিন্ন এলাকা থেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়ির আলুটিলা, ঝুলন্ত সেতু, রিছাং ঝর্ণা, মায়াবিনী লেক সহ বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। পাহাড়ে ছুটি কাটাতে বান্দরবানে স্বজন বন্ধুদের নিয়ে এসেছেন অনেকেই। এখানে তো অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে, পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আমরা আলুটিলা ঘুরে গেছিলাম, তারপরে আশেপাশে আরো ঘোরাঘুরি করলাম। ঈদ উপলক্ষে আমাদের এখানে পর্যটক সংখ্যা বেশি আসতেছে। তারপরে আবার এই যে টানা 10 দিন ছুটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি হবে। হবিগঞ্জে হাওরের সৌন্দর্য টেনে এনেছে নানা বয়সীদের। পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক। লম্বা ছুটি ঈদের খুব জমজমাটভাবে ঈদ উদযাপন করতেছে। ঘুরতে আসলাম, খুবই ভালো লাগতেছে, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করলাম, এনজয় করতেছি। লক্ষ্মীপুর সহ দেশের অন্যান্য জেলাতেও শিশু পার্ক ও অন্যান্য দর্শনীয় স্থানে বাড়ছে ভিড়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ আনন্দে জমে উঠেছে রাজধানীর অদূরে বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম। সব বয়সী মানুষের ভিড় থাকলেও শিশু, কিশোর ও তরুণ তরুণীরা বিভিন্ন রাইডে চড়ে উচ্ছ্বসিত।
সন্তানের আনন্দে হাসি ফুটেছে অভিভাবকদের মুখেও। একমাত্র সন্তানকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে এসেছেন মানিকগঞ্জের বাসিন্দা আরিয়া সুলতানা ও রাহুল ইসলাম দম্পতি। সন্তানের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ওয়াটার কিংডমে আনন্দে মেতেছেন। হ্যাঁ, বাচ্চাটা অনেক মজা। আমার বাচ্চা তো আপনার ফ্যান্টাসি কিংডমের ওয়াটার রাইডের প্রচুর ফ্যান, এর জন্য বারবার এখানে আসে আর কি। মেন উচ্ছ্বাস আমার বাচ্চারই, তো আমার বাচ্চার জন্য এখানে আসা। ঈদের সময়টা সন্তানদের নিয়ে আনন্দে কাটাতে এসেছেন টঙ্গীর ব্যবসায়ী রাকিবুল ইসলামও। ফ্যামিলি সহ আসছি, দুই বাচ্চা নিয়ে ঘুরতে। বাচ্চা খুব পানি পছন্দ করে, ঢেউতে খুব ভালো লাগে। দুই বাচ্চা নিয়ে আসছি, ফ্যামিলি সহই আসছি। বড়দের তো আর বেশি আনন্দ নাই, বাচ্চারাই অনেক আনন্দ করছে। ফ্যান্টাসি কিংডমে ৩৯টি রাইডের মধ্যে এবার ঈদে নতুন সংযোজন ৩টি। জীবনে প্রথম এমন রাইডের অভিজ্ঞতায় উচ্ছ্বসিত অনেকে। মনে হচ্ছিল আর কি বাস্তবে আমি যেন মনে হয় পাহাড়ে উঠতেছি, এরকম আর কি সব আর কি বাস্তবিক মনে হচ্ছিল। ঢাকার খুব কাছে হওয়ায় দল বেঁধে এসেছেন বন্ধুরাও। ঢাকার মধ্যে অ্যামিউজমেন্ট পার্ক বলতে তো আমরা ফ্যান্টাসি কিংডমকেই চিনি। বন্ধু বান্ধব মিলে আসছি, আমার ভাইকে নিয়ে আসছি, ভালোই লাগছে, খুব মজা করছি আমরা। ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ জানায় আশুলিয়া এলাকায় সড়ক নির্মাণ কাজের কারণে দর্শনার্থী কিছুটা কম। যারা গেস্ট ফ্যান্টাসি কিংডমে আসেন বা কখনো আসেননি, সবাই ফ্যান্টাসি কিংডমের এইসব রাইডগুলোকে এনজয় করার জন্য খুব দ্রুতই প্যাক আপ করবেন এবং এখানে এসে একটা দিন কাটাবেন, যাতে তারা পরিপূর্ণ একটা বিনোদনের মাধ্যমে একটা ভালো স্মৃতিময় দিন কাটাতে পারেন। ফ্যান্টাসি কিংডমের সান্তা মারিয়া, রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট ও ওয়াটার কিংডম সবচেয়ে জনপ্রিয় রাইড বলছেন অভিভাবকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে 3 দিনের বিশেষ আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। বন্দীদের জন্য রয়েছে বিশেষ খাবার, আপ্যায়ন করা হয় দেখতে আসা স্বজনদেরও। দেয়া হয়েছে নতুন পোশাক, ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন। ঈদের পরের দিনও কেরানীগঞ্জ কারাগারে ছিল স্বজনদের ভিড়। শৃঙ্খলার দায়িত্ব নেয় তরুণ স্বেচ্ছাসেবকরা। কেউ এনেছে মাংস, কেউ সেমাই। ঈদের দ্বিতীয় দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বজনরা এসেছেন বন্দীদের সঙ্গে দেখা করতে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছে ৭,৬২৮ জন। ৫ জন করে সুযোগ পাওয়ায় ভিড় হয়েছে ব্যাপক। ঈদের সময়ে দিনে দর্শনার্থী আসছে ৪০ থেকে ৫০ হাজার। আর আগে তো সিরিয়াল ধরতে হতো, টিকিট কাটতে হতো মেন গেটে, এখন মেন গেটে না, এখন ভিতরে আসতেছে সরাসরি। আমার মনে হয় জেল কর্তৃপক্ষ এটা ভালো করেছে জনগণের জন্য। আজকে আমাদের প্রথম গেটে আটকায় নাই, একবারে ঢুকতে দিছে, খাবারও জমা দিয়েছি। একটু পর আমরা দাদার সাথে দেখা করতে যাব। তো আজকের জিনিসটা অনেক ভালো লাগছে। বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ, ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন। ঈদুল আজহা উপলক্ষে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, যেটা গত মাসের 25 তারিখ শুরু হয়েছে এবং এটার ফাইনাল খেলা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী ঈদের আগের দিন শেষ হয়েছে। এটা এছাড়া ঈদের দিনে বন্দীদের সকালবেলা উন্নত মানের খাবারের জন্য ছিল পায়েস এবং মুড়ি, দুপুরবেলা পোলাও, গরুর মাংস, যারা গরুর মাংস খাবে না তাদের জন্য খাসির মাংস। এদিনেও সতর্ক অবস্থানে ছিল নিরাপত্তারক্ষীরা। কয়েক ধাপে তল্লাশি করে স্বজনদের দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারও সিন্ডিকেটের হাতে জিম্মি চট্টগ্রামের কাঁচা চামড়ার ব্যবসা। এরই মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় ফেলে রাখা হাজার খানেক চামড়ার ঠাঁই হয়েছে ভাগাড়ে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছরই নানা অজুহাতে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করেন আড়তদাররা। যদিও তা অস্বীকার করে মৌসুমি ব্যবসায়ীদের অনভিজ্ঞতাকেই দুষছেন তারা। 2019 ও 2020 সালে দাম না পেয়ে চট্টগ্রাম নগরীর রাস্তায় কয়েক হাজার চামড়া ফেলে দিয়েছিলেন মৌসুমি ব্যবসায়ীরা। পরের 2 বছর ফেলে না দিলেও অনেকটা জলের দামেই বিক্রি হয়েছে কাঁচা চামড়া। পরবর্তী সময়ে মৌসুমি ব্যবসায়ীরা সক্রিয় না থাকায় এই ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নেন আড়তদাররা। তবে এবার সরকার পরিবর্তনের পর মৌসুমি ব্যবসায়ীরা ভেবেছিলেন অবস্থার পরিবর্তন হবে, কিন্তু শেষ পর্যন্ত রাস্তায় ফেলে দিতে হয় কাঁচা চামড়া। আমরা সবগুলো টার্নিং লাইনে আমাদের আরপি নগরে টিজিতে ফেলে দেবো। সরকার আসে, নতুন চামড়া দাম বাড়বে। এখন তো যেভাবে সিন্ডিকেট করে চামড়া গরিবের হক পুরোটা নষ্ট করে দিচ্ছে, এখন তো কিছু করার নাই। আর
মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, নগরীর আতুরার ডিপো কেন্দ্রিক 25 আড়তদারই এই সংকটের জন্য দায়ী। তারাই নিজেদের লাভের অঙ্ক বাড়াতে প্রতি বছরই ফাঁদে ফেলেন ছোট ব্যবসায়ীদের। এটা সিন্ডিকেট করে এরা মানে যেরকম বলে এরকম এখানে এসে ওরা মূল্যটা কমে, মানে একদম কম, মানে কম দামের মূল্য। তবে এই অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। তাদের দাবি, লবণের দাম, শ্রমিকের মজুরি আর সংরক্ষণাগারের বাড়তি ভাড়া যোগ করতে হয় চামড়ার দামের সঙ্গে। ট্যানারি মালিকদের কাছে বাকিতে বিক্রির কারণে থাকে মূলধন সংকটও। এছাড়া মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার পরিমাপ বুঝতে পারেন না বলেও লোকসানে পড়েন। আর সরকারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে রেটটা মানে আপনাদের মাধ্যমে দিয়ে থাকে, কিন্তু এটা তো আসলে বাণিজ্য মন্ত্রণালয় দেয়, এটা তো ট্যানারি অ্যাসোসিয়েশনে দেয় না। চামড়া কিনবো ট্যানারি অ্যাসোসিয়েশন, এক্সপোর্টের উপর নির্ভর করে, এরা যতটুকু এক্সপোর্ট ইম্পোর্টের উপর নির্ভর করে যা বেচা যায় ওইভাবে একটা চামড়া ক্রয় বিক্রয়ের হিসাব হয়। এবার চট্টগ্রামে 3 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য আড়তদারদের। এর মধ্যে 80% সংগ্রহ হয়েছে বলে জানালেন তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পোস্তায় চামড়া বেচা কেনা নিয়ে কর্মচাঞ্চল্য ছিল কম। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দাম দিচ্ছেন না আড়তদাররা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, খরচ বিবেচনায় এই দামে কাঁচা চামড়া কেনা সম্ভব নয়। তাই এবার পোস্তায় চামড়া সংগ্রহের লক্ষ্য কমিয়ে ধরা হয়েছে 75,000। রাজধানীর লালবাগের পোস্তায় শাহবাগ থেকে চামড়া নিয়ে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। প্রত্যাশিত দাম না পেয়ে আড়তদারদের সাথে বাগবিতণ্ডায় জড়ান তারা। আমরা তো কিনছি মনে করেন 600 করে, গাড়ি ভাড়া আছে, 2টা মানুষ খাচ্ছি। তাদের অভিযোগ, 600 টাকায় কেনা চামড়া 600 থেকে 700-র বেশি বলছেন না আড়তদাররা। তাই বিক্রি না করে হতাশ হয়ে ফিরে যান তারা। পোস্তায় ছোট ও মাঝারি চামড়া বিক্রি হয় 400 থেকে 500 টাকায়, বড় চামড়া বিক্রি হয় 850 টাকা পর্যন্ত। অনেকে দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেলার কথাও বলেন। কিনাই 800, তার থেকে যদি 800 বেশি 300 টাকা লোকসান হয়ে যাব, এই আর কি। আর 300 টাকা 800 টাকা তো বেচুমি না, মাটির তলে দেওয়া দিব, তারপরেও 800 টাকা বেচুমি। আমরা সকল দিন 900 কিনছি, 1000 কিনছি, আবার 800 কিনতেছি। আমি একটু ভদ্রলোক বলছি 800 বেচবো না, মাটিতে ভালাই দিব। পোস্তার আড়তে এবছর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল 85,000। সংগ্রহ কম হওয়ায় সেই লক্ষ্যমাত্রা 75,000-এ নামিয়ে আনা হয়েছে। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে, এবার কোরবানি কম হওয়ায় এই অবস্থার তৈরি হয়েছে। 20% গরু কম স্লোটিং হয়েছে, চামড়াও কম আমদানি 20% হবে, এই পর্যন্তই। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সুযোগ সুবিধা নাই। তা আমাদের মার্কেটে 75,000 পর্যন্ত হয়েছে। আজকেও কিছু পারচেজ সেল হবে। ছাগলের চামড়া কেনায় ব্যবসায়ীদের কোনো আগ্রহ নেই। এদিকে দ্বিতীয় দিনে চামড়া কম আসায় পোস্তায় কমেছে কর্মচাঞ্চল্য। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 8 থেকে 10 ঘন্টায় নাকি শতভাগ বর্জ্য পরিষ্কার হয়েছে ঢাকার 2 সিটিতে। কিন্তু কর্পোরেশনের দাবি যে ঠিক নয়, সরেজমিনে তার প্রমাণ পাওয়া গেল। অলিগলি, সড়ক সব জায়গাতেই ছিল ময়লা আবর্জনা। দুর্গন্ধের ভোগান্তিও পুরোপুরি কাটেনি। তবে দিনরাত তৎপর দেখা গেছে 20,000 পরিচ্ছন্নতা কর্মীকে। সকাল 8:30, মানিক মিয়া অ্যাভিনিউতে তখনও পড়ে আছে প্রথম দিনের কোরবানির বর্জ্য, যদিও রাতেই দেয়া হয়েছে শতভাগ বর্জ্য অপসারণের ঘোষণা। যোগাযোগ করা হয় অঞ্চল 5-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রাকিব হাসানের সাথে। দ্রুতই বর্জ্য অপসারণের কথা বলেন তিনি। এরপর ঘণ্টাখানেক অপেক্ষার পরও দেখা মেলেনি কোনো পরিচ্ছন্নতা কর্মীর, অথচ কয়েকশো গজ পাশেই এই ওয়ার্ডের এসটিএস। না রাত্রে নেই, এক গাড়ি আসছিল, ভরা দেখা পরে চলে গেছে। একই অবস্থা 29 নম্বর ওয়ার্ডের। গতকাল সন্ধ্যা থেকেই আবাসিক এলাকার মধ্যে পড়ে আছে পশুর বর্জ্য। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এখানে একটি ট্রাকে বর্জ্য তোলার দৃশ্য দেখা গেলেও সেটি নষ্ট। তার তো লাগানো না, মানে কি যেটা কারেন্ট পাইব ওটি খোলা আছে। তাহলে ময়লা নিয়ে যাবেন কিভাবে? ময়লা আমি নিয়ে যাব যেভাবে হোক। কালকে তো সিটি কর্পোরেশন বললো সব বর্জ্য নিয়ে গেছে। না লাই নাই, কই আপনারা দেখতেছেন তো আছে। শতভাগ বর্জ্য অপসারণের দাবি করার পরও তেজগাঁও, আগারগাঁও ও মিরপুরের অনেক এলাকাতে সকাল 11টা পর্যন্ত পড়েছিল প্রথম দিনের বর্জ্য। পরে গণমাধ্যমের খবরে তৎপর হয় সিটি কর্পোরেশন। আলটিমেটাম হিসাবে এই বর্জ্য পরিষ্কার হয় না, এটাতে আমরা খুশি না। মানে এটা তো আমাদের জনগণের দুর্ভোগ। বিশেষ করে যে আমি নাক চাপা দিয়ে এখানে আসলাম,
কিছু কিছু বজ্র চর্বি এগুলো রয়ে গেছে, গন্ধে হাঁটা যাচ্ছে না রাস্তায়। সারা রাস্তা ময়লা গোবর, এটা তো গন্ধ হয়ে তখন হেগো গাছে যদি না লাগে তখন আমরা কমু কি? পাবলিকের কোনো দাম আছে এই দেশে? এদিকে দক্ষিণ সিটিতে কিছু কিছু জায়গায় পড়েছিল বর্জ্য, তবে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হলে অপসারণ হয় কোরবানির পশুর বর্জ্য। এখানে একটু ময়লা আমি দেখতে পাচ্ছি। আমি সকাল থেকে খুব ভোরে আমি বের হয়ে আমি সমস্ত জায়গা ঘুরেছি। এরকম এখানে একটু ময়লা জমে আছে, তো আমি সাথে সাথে আমার যে কনজারভেশন ইন্সপেক্টর তাকে বললাম, সে সংশ্লিষ্ট সবাইকে ফোন দিয়েছে, এখনই এসে চলে যাবে, উইদিন 10 মিনিটস এটা ক্লিয়ার হয়ে যাবে। রোববার দুপুর পর্যন্ত ঢাকা উত্তর ২৫০০ ট্রিপের মাধ্যমে ১৩,১৭৪ টন বর্জ্য আমিনবাজার ময়লার ভাগাড়ে ফেলেছে, আর মাতুয়াই ল্যান্ডফিল্ডে গিয়েছে দক্ষিণের ১৪,০০০ টন বর্জ্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নির্বিঘ্নে শেষ করতে ব্যস্ত সময় পার করছে বাফুফে। প্রীতি ম্যাচের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ফেডারেশন। বাড়ানো হচ্ছে স্টেডিয়ামে প্রবেশের গেট সংখ্যা, নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে দ্বিগুণ। দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের জন্য 2 ঘন্টা সময় নির্ধারণ করেছে বাফুফে। ঈদের ছুটি, জাতীয় স্টেডিয়াম এলাকাও নীরব। বুধবার এই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের লড়াই। ম্যাচ ঘিরে ব্যস্ততা বাফুফে কর্তাদের। 4 তারিখে ফ্রেন্ডলি ম্যাচের যেই ভুলটা হয়েছে, ওই ভুলটা যাতে আমরা 10 তারিখে না করি। বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের চাপ সামলাতেই হিমশিম খেতে হয়েছে। গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়া, পর্যাপ্ত নিরাপত্তার অভাবসহ নানা অব্যবস্থাপনা চোখে পড়েছে। এবারের ম্যাচ আরও বড়, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিতে তৎপর ফেডারেশন। 4 নম্বর 3 নম্বর গেটে 4টা করে গেট ছিল, এখন আমরা 8টা করে গেট ইউজ করতেছি। আমরা গেটের সংখ্যা বাড়াইছি, আর সিকিউরিটির সংখ্যাও 200 জায়গা আমরা 400-তে নিয়ে আসছি। আর আমরা একটু সামনের দিকে টিকিট চেকগুলা করতে চাই নিরাপত্তার জন্য। আর পিছনে যে কিউতে ঢুকে যাবে, কিউতে ঢুকে গেলে ওনার একটা রিসব্যান্ড ইউজ করবে, দেন আমরা ইনার গেটে নিয়ে আসবো। প্রীতি ম্যাচে গ্যালারিতে শতভাগ উপস্থিতি ছিল না, তবে 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ। ফ্যানজোন সহ স্টেডিয়াম এলাকায় দর্শকদের নিয়ে থাকবে নানা কার্যক্রম। ম্যাচ শুরুর আগে হবে কনসার্ট, বিকেল 5টার পর আর দর্শক প্রবেশ করতে পারবেন না স্টেডিয়ামে। গেট ওপেন হবে 3টায়, ক্লোজিং টাইম 5টায় করছে। 5টা পরে ঢোকার সুযোগ থাকবে না। তার এর জন্য বলতেছি, দর্শক যেন আগে আইসা 2টার মধ্যে আইসা গেটে আইসা 3টা-5টার মধ্যে তারা স্টেডিয়ামে ঢুকে পড়ে। আমরা ন্যাচারালি যেইটা আমরা বলে আসছি, সেই ফ্যানজোন আউটার স্টেডিয়ামে হচ্ছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগের দিন সোয়াট টিম জাতীয় স্টেডিয়ামে মহড়া দিবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।